নয়ের দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, সূর্যের উন্নতি কোণ কত হলে কোন একটি লাইট পোস্টের ছায়ার দৈর্ঘ্য পোস্টটির উচ্চতা √3 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমে একটা পোস্ট অঙ্কন করি, যে এখানে একটা কি রয়েছে, লাইট পোস্ট রয়েছে, এবং লাইট পোস্টের ছায়ার দৈর্ঘ্য ধরো এটা আমি ধরলাম, এখান থেকে এটা হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য। উন্নতি কোণ মানে কি, আমি যেখান থেকে ধরবো, যদি আমি উপরের দিকে তাকাই, সেই উপরের দিকে তাকালে অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, এইদিকে যদি আমি তাকাই, তখন সেই কোণটাকে কি বলা হবে, থিটাটাকে বলবো কি আমি, উন্নতি কোণ। তাহলে আমি যদি ধরে নিই এ বি হচ্ছে পোস্টের দৈর্ঘ্য, বিসি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য, এবং এ বি কে যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে এটা কত হবে, √3x। তাহলে এক্স একক যদি এটাকে আমি ধরি, এটা কত হবে, √3x একক। কেন বলেছি লিখলাম, আমি বলে দিয়েছি দেখো, পোস্টের ছায়ার দৈর্ঘ্য পোস্টটির উচ্চতা √3 গুণ, উচ্চতা √3 গুণ, তাহলে উচ্চতা যদি আমি এক্স ধরি, পোস্টের ছায়ার দৈর্ঘ্য নিশ্চয়ই √3x একক হবে। ওকে, এবারে কি করব, এটা যেহেতু থিটা রয়েছে, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, যেহেতু পোস্টটি রয়েছে না, এইটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখব কি, ধরি পোস্টটির দৈর্ঘ্য সমান এক্স একক, ছায়ার দৈর্ঘ্য, পোস্টটির ছায়ার দৈর্ঘ্য কত হবে, √3x একক। ঠিক, এবারে দেখো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি লিখতে পারি না এ বি বাই বিসি, এটা সমান কি, ট্যান থিটা। যেহেতু এখানে কত কি কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে, তাই তার মানে ট্যান থিটা সমান কি লিখবো আমি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি আমাদের ভূমি, তাই লিখলাম এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। ট্যান থিটা সমান কি হবে, এ বির মান কত, পোস্টের দৈর্ঘ্য, তাহলে এ বি হচ্ছে পোস্ট এক্স একক, আর ছায়ার দৈর্ঘ্য বিসি মানে কত হবে, √3x একক। ওকে, তাহলে ট্যান থিটা সমান আমি কি পাবো, ট্যান থিটা সমান পাবো আমি 1/√3। কেন, এক্স আমি কেটে দিতে পারি, 1/√3। ওকে, এবারে 1/√3 এর মান কত, ট্যান কত ডিগ্রি 1/√3 হয়, বা ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ঠিক, ট্যান 30 ডিগ্রি নিশ্চয়ই কত হয়, 1/√3। অতএব থিটা সমান হচ্ছে √30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সূর্যের যে উন্নতি কোণটা আমি বের করলাম, সেটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, এবং এটাই আমাকে জানতে চাইছে। ওকে, তাহলে লিখবো যে সূর্যের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 9 দাগের অঙ্কটা দেখো, 10 দাগের অঙ্ক বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তোমরা নিজেরা একবার এই অঙ্কটা ট্রাই করো, তাহলে আমি কিন্তু এরপরে করছি, একটু ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একবার করে ট্রাই করো, খুব সহজ অঙ্ক কিন্তু রয়েছে এটা। ওকে, আচ্ছা আমি শুরু করছি। তাহলে কি করব, যে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান, প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। ওকে, তাহলে ঘনকটির কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে তুলনা করতে বলেছে, তাহলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত, 4a² বর্গ একক। ঠিক, 50% তাহলে বৃদ্ধি, 50% বৃদ্ধি, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে, a প্লাস a ইন্টু 50/100, এত একক হবে। তার মানে অ্যান্সার কত হচ্ছে, 50×2 100, মানে a/2, 2a প্লাস a মানে হচ্ছে 3a/2 একক। ঠিক, তাহলে এখন ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 4a², 4 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার বর্গ একক। ঠিক,
তার মানে দেখো 4 ইন্টু 3 9 স্কোয়ার বাই কত 4 বর্গ একক 4 কেটে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে কত 9 স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো আগে ছিল 4 স্কোয়ার বর্গ একক, ঠিক, এখন হলো 9 স্কোয়ার বর্গ একক। তাহলে কত শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে তাহলে লিখবে ক্ষেত্রফল বৃদ্ধি। ওকে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই কত থেকে বেড়েছে 4 স্কোয়ার থেকে বেড়েছে, তাই নিচে আমি লিখবো 4 স্কোয়ার ইন্টু 100 এত পার্সেন্ট। কাটাকাটি করব আমি, 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু 100%। স্কোয়ার কেটে দাও, 4 25-এ 100, 25 5-এ 100, 125%। তাহলে শতকরা কত বৃদ্ধি হবে পার্শ্বতলের ক্ষেত্রফল? 125% বৃদ্ধি পাবে। তাহলে আগেরটা অ্যান্সার কত হলো 30 ডিগ্রি 30 ডিগ্রি উন্নতি কোণ 30 ডিগ্রি, এখন বেরোলো 125%, মানে 125% হচ্ছে কি হবে পার্শ্বতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো এটা ছিল আমাদের আগের যে আমি ভিডিওটি করেছিলাম, সেখানে বাকি সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম। 9 দাগের অঙ্কটা একটু সেখানে মিস্টেক হয়ে গিয়েছিল, আমার এখানে ধরাটা একটু প্রবলেম হয়েছিল, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। তাই আমি নিচে কমেন্ট সেকশনে বলেও দিয়েছিলাম, পরে যখন আমি রিপিট করে দেখি তো এর জন্য আমি আজকে 9 দাগ এবং 10 দাগের তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটাও আজকে করিয়ে দিলাম। নেক্সট এখন আমরা কিন্তু তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাদের আমি বলে দিই, হাওড়া ডিস্ট্রিক্ট তোমরা দেখে নিবে 10 নম্বর যে ডিস্ট্রিক্টটা রয়েছে, অর্থাৎ 281 নম্বর পেজে তোমাদের আজকে কিন্তু আমরা করব পেজ 281। এই পেজটা তোমরা এবিটিএ টেস্ট পেপারে খুলে রাখো, সেখানে কিন্তু পরপর প্রশ্নগুলো রয়েছে। আমরা কিন্তু আজকে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ডিটেল বলে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশি সময় নষ্ট করব না আমি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক না? তাহলে দেখো বলেছে যদি কোনো মূলধন বলেছে, তাহলে আমি ধরতে পারি, ধরি মূলধন সমান পি টাকা, ঠিক। আচ্ছা, তাহলে নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে সরল সুদ আর পার্সেন্ট। আচ্ছা, এখানে সময় বলে দিয়েছে আমাকে, সময় কত বলে দিয়েছে 20 বছর। ওকে, আচ্ছা, সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে 2 গুণ হবে। তাহলে আমার যে পি টাকাটা আমি রেখেছিলাম 20 বছর পরে আমি যে সুদ প্লাস আসল পাবো সেটা কিন্তু ডবল হয়ে যাবে, কার? এই পি এর ডবল হবে, এটা আমাকে শর্ত দিয়েছে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে, শর্তানুসারে কি লিখতে পারি আমি, দেখো যে পি প্লাস পি আর টি কত এখানে 20 বাই 100 সমান 2p, ঠিক, কারণ দ্বিগুণ বলে দিয়েছে 20 বছর পরে। ওকে, তাহলে আমি দেখো এখানে 20 5-এ 100 করব, পি যদি আমি কমন নিয়ে নিই 1 প্লাস আর বাই কত থাকবে 5 ইকুয়ালস টু 2p। দেখো 2p কেটে যাবে, তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 প্লাস আর বাই 5 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের, এটা আমরা পেলাম। এখান থেকে আমি কি করব, সমান আর এর মান বের করব, আর বাই 5 সমান 2 থেকে 1 গেলে কত হবে 1 হবে। তাহলে বা আর সমান হচ্ছে 5 একে 5, মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল আর হচ্ছে 5% আমি পাচ্ছি এখানে। ঠিক আছে, এবার হচ্ছে ওই একই সরল সুদের হারে, তাহলে এখন এখন ওই মূলধন, তাহলে এখন পি সমান পি টাকা, মানে আসল সমান কি পি টাকা, লিখবে আসল সমান পি টাকা। কিন্তু সরল সুদের হার আগে ছিল যেটা r%, আমি বের করে নিয়েছি, যেহেতু বলছে একই সরল সুদের হারে, তাই লিখতে পারি সরল
সুদের হার আর সমান কত পার্সেন্ট বের করলাম আমি? 5%। ঠিক, ওকে। এবারে সময় জানি না আমি, তাহলে আমি এখন সময়টাকে বলে দিলাম ধরো টি বছর। ঠিক আছে, ধরে নিলাম সময় টি বছর। ঠিক আছে, তাহলে 3 গুণ হবে বলেছে, তাহলে পি প্লাস পি আর মানে কত 5 টি জানি না আমি 100 সমান কত 3 গুণ হবে মানে 3p। ওকে, তাহলে 3p যদি হয় এখানে, তাহলে আমি এখানে কাটাকাটি করবো, দেখো p কেটে যাবে সবার থেকে, ঠিক আছে না? তাহলে 5t/100 সমান কত বেরোবে? p যদি কেটে যায় এখানে 1 পড়ে থাকবে, 3 - 1 মানে হচ্ছে 2। যেহেতু শর্ট প্রশ্ন আমি বেশি লেন্থ করছি না, তাহলে t সমান কত হবে? 2 × 100/5, 5 2 10 মানে 5 20 100, 20 2 কত 40। তাহলে অ্যাকচুয়ালি 40 বছর পরে কিন্তু তার ওই মূলধনটা কত হবে? 3 গুণ হবে। কত পার্সেন্ট? r%, অর্থাৎ 5% সরল সুদের হারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে যে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ এর মান ওইদিকে কত আছে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু অনুপাত সমানুপাতের যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু জানতে হবে। আচ্ছা, অনুপাত মানে কি তোমরা জানো? অনুপাত মানে হচ্ছে কি ভাগ হিসাবে থাকে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? দেখো, a/27/64 সমান 3/4 বাই এটাকে এখানে লিখতে পারি আমি, কারণ অনুপাত সমানুপাতের নিয়ম। এবারে 64 উপরে তুললে কত হবে? 64a/27 সমান 3/4a। এবারে কোনাকুনি আমরা কি করব? গুণ করব। দেখো এটার সঙ্গে এটা এইভাবে আমরা গুণ করব, তাহলে হবে কত? 64 × 4 256, এ রয়েছে a স্কোয়ার সমান কত? 27 × 3 = 81। ঠিক, তাহলে এ হচ্ছে সমান √81/256। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস লিখবো কত? 9 কত 16 গুণিতক 16 মানে হচ্ছে 256। তাহলে 9/16 হচ্ছে অ্যান্সার। কিন্তু বলে দিছো এ একটি ধনাত্মক সংখ্যা, তাই অতএব দিয়ে লিখবো আমি এ সমান -9/16 গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, কারণ এ ধনাত্মক ধনাত্মক সংখ্যা, এ ধনাত্মক সংখ্যা। তাহলে অতএব কি দিব? এ সমান হচ্ছে 9/16, এইটা হবে তার কি অ্যান্সার। কেন? এ যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই 9/16টা হবে এখানে সঠিক উত্তর। দেখো অপশন কত নম্বর? অপশন হচ্ছে 9/16, মানে হচ্ছে যেটা রয়েছে তোমাদের সি, 9/16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের দূরত্ব কত? এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ অঙ্ক। দেখো, কেন্দ্র থেকে সমান জ্যায়ের দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্যের জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হয়। তাহলে একটা জ্যায়ের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, এখানে যেই সমান দৈর্ঘ্যের যেখানেই জ্যা অঙ্কন করো না কেন, তাদের মধ্যে দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার হবে। এটা একটু তোমরা জেনে যাবে। এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন, তাই অ্যান্সার হবে এটা অ্যাকচুয়ালি অপশন বি, অর্থাৎ 4 সেন্টিমিটার। নেক্সট বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? আচ্ছা, সুষম ষড়ভুজ মানে অ্যাকচুয়ালি এন সমান কত আছে? 6 আছে। বাহুর দৈর্ঘ্য কত আছে? 6 রয়েছে। অন্তঃকোণের বৃত্তীয় মানে অন্তঃকোণের সমষ্টি আমরা কি জানি? 2 × n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি জানি। কিন্তু প্রতিটা যখন বের করব n দিয়ে ভাগ করে দেবো, দিলে আমি এক একটা পেয়ে যাব। এবারে n এর মান বসাবো। n এর মান কত? 6 - 2 গুণিতক 90/6। তাহলে কত বেরোচ্ছে? 2 × 3 গুণিতক 90/6, 3 × 2 = 6
সরি, এটা 4 হবে। তাহলে 3 2 6, কাটাকাটিটা ভুল হয়ে গেছে, আমি আবার ভালো করে লিখে দিচ্ছি। দেখো এটা হবে 4 ইন্টু 90 ডিগ্রি বাই 6, 2 3 6, 3 3 3 9, মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি হচ্ছে আমাদের বৃত্তীয় মান নয়, কিন্তু এটা হচ্ছে ষষ্ঠিক মান। আমাকে বের করতে বলছে বৃত্তীয় মান। আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে কি করবে, পাই বাই 180 গুণিতক 120, কাটাকাটি করব। 3 4 12, 3 6 18, 2 3 6, 2 2 4। তাহলে দেখো 2 পাই বাই 3 হচ্ছে এদের ষষ্ঠিক মান। ঠিক আছে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 2 পাই বাই 3। ওকে, তাহলে আমাদের 4 দাগের যে কোশ্চেনের অ্যান্সার হলো সেটা হচ্ছে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট প্রশ্ন বলেছে দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো তোমরা একবার নিজেরা একবার চেক ভালো মানে খাতায় করে নাও, দেখে নাও, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নিও। ওকে, দেখো কি বলেছে, বলছে যে নিরেট চোঙ, ওকে, লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তনের সূত্র কি হয়, লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন হয় কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, আচ্ছা, এবারে বলছে যে দুটো রয়েছে কিন্তু তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি একটা R1 ধরি আর একটা কি ধরবো আমি, পাই R2 স্কোয়ার, এটা H1 ধরবো, এটাকে H2 ধরবো, ঠিক আছে। আচ্ছা, উচ্চতার অনুপাত কত দিয়েছে, 1:2। তাহলে একটাকে যদি আমি x ধরি, 1x ধরি, তাহলে আর একটা কত হবে, 2x হবে। এবারে এদের আবার অনুপাত বলেছে, এরা আবার কি বলেছে এখানে সমান, তাই আমরা কি করবো, মানটা এখানে জাস্ট বসিয়ে দিব। দেখো পাই তো কেটে যাবে দুদিকে, কিন্তু পড়ে থাকবে কত এখানে, R1 স্কোয়ার। R1 স্কোয়ার ইন্টু H1 এর জায়গায় আমি কি লিখতে পারি, কারণ এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, তাদের অনুপাত বলে দিয়েছিল, একটাকে x ধরলে আর একটা 2x হবে। তাহলে এখানে লিখবো আমি x সমান R2 স্কোয়ার গুণিতক 2x, বা R1 বাই R2, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান হবে কত, 2x বাই x, x কেটে দাও, তাহলে পড়ে থাকবে কত এখানে, R1 বাই R2 সমান হচ্ছে √2/1। অতএব R1 অনুপাত R2 সমান কত হবে, √2:√1। √1 মানে কত, আমাদের অ্যান্সার হবে 1। তাহলে √2 ইন্টু √1 হবে এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, দেখো নেক্সট প্রশ্ন তোমরা পড়ে নাও একবার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 30 34 35 36 37 38, এখানে একটা 39 হওয়ার কথা ছিল, 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। এটাকে ছেড়ে দাও, তথ্যে যদি না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে, এদের মধ্যে কোন অপশনটা হবে। এটা অ্যাকচুয়ালি প্রিন্টেড ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো সংখ্যাগুলো আমি লিখে নিই। উনচল্লিশ 40, ব্যাস। তাহলে এখানে কতগুলো সংখ্যা রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা রয়েছে। তাহলে n সমান কত আমাদের 8, ঠিক আছে। তাহলে যখন 8টা সংখ্যা থাকে তখন তাদের মধ্যমার সূত্র নিয়ম কি ছিল, যে n+1/2, n/2, আর একটা কি ছিল, n/2+1, এদের কি করবে, তম পদ যেগুলো থাকবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে n/2 মানে হচ্ছে কত, 4, আর n/2+1 মানে 5। তাহলে 1 2 3 4 36, আর একটা হচ্ছে 37, এটা 5 নম্বর। এই দুটো যোগ করে কি করব, আমি 2 দিয়ে ভাগ করব, দিলেই হবে এর মধ্যমা। তাহলে আমি প্রথমটা যেটা পাবো মধ্যমা সমান কত পাবো, 36 + 37/2। ওকে, 7 6 13,
3 3 6 1 7 বাই 2, 2 3 6, 2 3 6, 2 6 12, 36.5। এটাই হচ্ছে কি আমার এটার মধ্যমা। এবারে বলেছে দেখো যদি 35 না থাকে, এইটাকে আমি যদি না রাখি, তাহলে দেখো তখন যে আমি সিরিজটা পাবো, সিরিজটা আসবে কি 30, 34, 36, 35 নেই, 39, সরি 37, 38, 39, 40। ঠিক, এবারে এখানে কতগুলো সংখ্যা রয়েছে? এখানে রয়েছে, এখানে 8টা ছিল, তাহলে এখানে 7টা থাকবে। 7টা থাকার নিয়ম কি n+1/2, মানে এখানে যে 4 নম্বর পদটা দেখো, এদিকে 3টা এদিকে 3টা, তাহলে মধ্যমা কত হবে? এখানে মধ্যমা 37 হবে। ঠিক, এগুলো আমি আগেও ভালো করে প্রত্যেকটা ভিডিওতে প্রসেসগুলো আমি বলে দিয়েছিলাম, কেমন ভাবে ধরবে, সূত্র মুখস্থ না থাকলেও কিভাবে ধরবে আমি আগের ভিডিওগুলোতে কিন্তু বলে দিয়েছিলাম। তাহলে দেখো এবারে বৃদ্ধি কত হয়েছে, 37 আগে ছিল 36.5, নিশ্চয়ই 0.5 বৃদ্ধি হয়েছে, মানে 37 থেকে আমি 36.5 বাদ দিব, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, 0.5। ওকে, তো এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগছে তোমরা জানাও। কোনো কোশ্চেন বুঝতে না পারলে সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো দেখো কমপ্লিট হয়ে গেল 1 নম্বরে যেটা মাল্টিপল চয়েস ছিল, এবারে আমরা আসবো শূন্যস্থান পূরণ। ওকে, বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে কি বৃদ্ধি বলবো আমরা? ঠিক আছে, এটাকে বলা হবে, তোমরা সমহার বৃদ্ধি পড়েছো, সেই সমহার বৃদ্ধি বলা হবে, যেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পড়েছো। যদি সমহার বৃদ্ধি নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সমহার বৃদ্ধি, আর হ্রাস হলে সমহার হ্রাস বলা হয়। ওকে, 2 নম্বর দেখো ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c সমান কত হবে? আমি যদি একটাকে আলফা ধরি আর একটা কত হবে 1/α। ঠিক, কেন? কারণ একটি অন্যটির কি বলে দিয়েছে, পরস্পরের অনন্যক, অনন্যক, তাই না? তাই আলফা হলো 1। এবারে দেখো আমি যদি দুটো বীজের গুণফল করি, গুণফলের সূত্র কি ছিল? c/a, c মানে c আর এখানে a আছে, তাহলে আলফা আলফা কেটে দিলে দিয়ে কত পড়ে থাকবে? 1 সমান কত? c/a। ঠিক, এবারে 1 সমান c/a হলে c সমান কত হচ্ছে এখানে? a হচ্ছে, তাহলে c এর মান a হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক দিয়েছিল এটা। নেক্সট প্রশ্ন যাব আমরা। বলেছে দেখো কি বলেছে, যে একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি কি হবে? এটা অ্যাকচুয়ালি কি হবে? সমবৃত্তস্থ হবে, কারণ সমবৃত্তস্থ, ঠিক আছে, সমবৃত্তস্থ হবে। কেন? কারণ আমরা জানি যে বৃত্তের ভেতরে বা কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হয়। তাই অবশ্যই শীর্ষ কোণগুলো যদি বৃত্তের উপর না থাকে তাহলে কি করে সম্পূরক হবে? তো অবশ্যই অ্যান্সার হবে সমবৃত্তস্থ। নেক্সট বলেছে দেখো sin 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, 78 ডিগ্রি, 72 ডিগ্রি এর মান কত? আচ্ছা, sin 12 ডিগ্রি, এটাকে আমি কি লিখবো? sin 12 ডিগ্রিকে লিখতে পারি না sin 90 ডিগ্রি মাইনাস 78, 12 রয়েছে, 78 ডিগ্রি লিখতে পারি, ইয়েস অর নো? আচ্ছা, cos 18 ডিগ্রিকে কি লিখতে পারি গুণ করে? আমি cos 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি দিলে আমার cos 18 ডিগ্রি পেয়ে যাব। এটা যেমন আছে থাকবে, sec 78 ডিগ্রি cosec 72 ডিগ্রি। ঠিক, এবারে সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি কত হবে? cos 78 ডিগ্রি cos থিটা, সাইন 90 মাইনাস থিটা কি হয়? সাইন 90 মাইনাস থিটা সমান কি পড়েছো? cos থিটা। ঠিক, আবার cos 90 মাইনাস থিটা মানে কি পড়েছো? সাইন থিটা, মানে সাইন 72 ডিগ্রি। এটা যেমন আছে থাকবে, sec 78 ডিগ্রি। আচ্ছা, sec 78 ডিগ্রিকে আমি একটা লাইনেই করে দিচ্ছি, sec 78 ডিগ্রি মানে কি হবে? 1/cos 78 ডিগ্রি, sec মানে কি 1/cos, আর cosec 72 ডিগ্রি মানে কত? 1/sin 72 ডিগ্রি। ঠিক না? তার মানে দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো সব কেটে যাচ্ছে, cos
সাইনও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত এখানে 1, তাই এর অ্যান্সার হবে কি হবে 1। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত পায়? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু ভুল রয়েছে, কত একক কিন্তু আমাকে বলেনি, তাই না? এখানে কত একক না দিলে আমি কি করে বের করব? জাস্ট সমগ্রতলের ক্ষেত্রফলে সূত্রে বসিয়ে দিবে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 3πr²। এবারে আর এর মান যা থাকবে জায়গায় বসিয়ে দিলে অ্যান্সার আমরা পেয়ে যাব। ঠিক আছে, কত পাই আর বলেছে, এখানে πr² বলেছে, জাস্ট আগে যা থাকবে আর এর মান যাই থাকুক না কেন সেইটা এখানে বসে যাবে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। 6 দাগে বলছে তো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এখানে অ্যান্সার হবে কি কেন্দ্রীয় প্রবণতা মাপক। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় প্রবণতাই তো সবকিছু নির্দেশ করছে, মধ্যমা যৌগিক গড়। ওকে, তাই অ্যান্সার হবে এখানে কেন্দ্রীয় প্রবণতা মাপক। এগুলো একটু মুখস্থ করে নিয়ে যাবে তোমরা। ওকে, শূন্যস্থান হয়ে গেল, এরপরে আসবো আমরা সত্য মিথ্যা। বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, কিন্তু এখানে অংশীদারি ব্যবসার জন্য কিন্তু মিনিমাম 2 জন হলে কিন্তু আমরা অংশীদারি ব্যবসা শুরু করতে পারি, তাই এখানে অ্যান্সার হবে আমাদের মিথ্যা। রুট পাই একটি দ্বিঘাত করণী, এটাও কিন্তু মিথ্যা। দেখো, দ্বিঘাত করণী কিন্তু একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, তাহলে সমস্ত দ্বিঘাত করণী কিন্তু অমূলদ সংখ্যা হয়, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী হয় না। খুব মনে রাখবে, রুট পাইটা পরীক্ষায় আসে ম্যাক্সিমাম। দেখো, রুট পাই কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু দ্বিঘাত করণী এখানে কিন্তু আমরা বলতে পারবো না, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, এইটাই কেবলমাত্র একটু এক্সেপশন থাকে রুট পাই এর ক্ষেত্রে, তাহলে এখানে অ্যান্সার হবে মিথ্যা, কারণ রুট পাই একটি দ্বিঘাত করণী নয়। ওকে, নেক্সট, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্ততাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়? অবশ্যই, এগুলো আমি আগের ভিডিওতে বারবার বলে দিয়েছি, কিন্তু কেমন হবে, কত নম্বর পেজে রয়েছে সব বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে, তো কোনো না কোনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 4, সাইন থিটা -30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটা এর মান 0 হবে? দেখো, সাইন থিটা -30 ডিগ্রি, আচ্ছা, সাইন থিটা -30 ডিগ্রি আমি কি লিখতে পারি? দেখো, সাইন থিটা -30 ডিগ্রি সমান লিখতে পারি না সাইন 30 ডিগ্রি। এস অর নো, সাইন 30 ডিগ্রি লিখতে পারি? সাইন হাফ রয়েছে, অবশ্যই সাইন 30 ডিগ্রি মানে কত, সাইন হাফ। এবারে এখান থেকে লিখতে পারি থিটা -30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, কারণ দুদিকে কি রয়েছে আমাদের সাইন রয়েছে। ঠিক, তাহলে থিটা এর মান কত পাচ্ছি আমি, বা দিয়ে লিখবো 30 + 30 মানে 60 ডিগ্রি পাচ্ছি। এবারে কস থিটা মানে কস 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান মানে কত, কস 60 ডিগ্রি হাফ। তাই এখানে কিন্তু 0 বলেছে, তাই এটা অ্যান্সার হতো হাফ, তাই এটা অ্যান্সার হবে মিথ্যা। ওকে, নেক্সট বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে? আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে, আমি যদি ধরে নিই যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ছিল কত আর, ওকে, উচ্চতা ছিল এইচ, ঠিক আছে, এবারে আর কি বলেছে, r/2 হয়েছে, এখন এটা হচ্ছে ফার্স্ট ছিল, এটা আমি সেকেন্ড ধরলাম, ঠিক আছে, যেটা বাড়ান মানে অর্ধেক করার পরে হলো, তখন এইচ কত হয়ে গেছে, 2h হয়ে গেছে। এবারে আয়তন কি একই থাকবে? এখানে আয়তন কত, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr²h, কিন্তু এখানে কত হয়ে যাবে 1/3 পাই, আর এর জায়গায় r/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় কত হয়ে যাবে, 2h হয়ে যাবে। ঠিক, তাহলে 1/3 পাই r²/4 ইন্টু 2h, 2 2 4, মানে আমি পাচ্ছি হাফ ইন্টু 1/3 পাই r²h। ঠিক আছে না? দেখো, দুটো কিন্তু সমান নয়, 1/3 পাই r²h এর কিন্তু যখন আমি ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করছি না, তখন কিন্তু ক্ষেত্র আয়তনটাও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ ইন্টু করছি মানে কি এর অর্ধেক করে দিচ্ছি, তাই সমান কিন্তু হচ্ছে না, একই থাকছে না, তাই এখানে অ্যান্সার হবে মিথ্যা। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, যে x1 x2 x3 xn গড় x বার দিয়ে দিয়েছে, ax1 ax2 ax3 ডট ডট axn এর গড়
এ এক্স বার হবে যেখানে এ নট ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো, প্রথমে যেটা বলেছে এর গড় কত হয়, এক্স বার আমরা কি জানি, সামেশন এক্স আই, আই 1 থেকে কত এন অবধি রয়েছে, তাই 1 থেকে এন লিখবো, বাই কত লিখবো, এন লিখবো, দিলেই তো এক্স বার হয়। এবারে যেই আমি এইটার বের করব না, এই দেখো এইটার আমি যখন গড় বের করব তখন কি পাবো আমি, এর এক্স বার কত পাবো আমি, এর এক্স বার গড় যৌগিক গড়, গড় লিখবো আমি সমান কি পাবো, তাহলে সামেশন এ এক্স আই, আই 1 থেকে এন, কারণ এটাও দেখো এন পর্যন্ত রয়েছে, বাই এন, এ সবগুলোতে রয়েছে, তাহলে এ আমি বাইরে বের করে আনবো, সামেশন এক্স আই, আই 1 থেকে এন বাই এন, তার মানে কি হচ্ছে এ ইন্টু এক্স বারই হচ্ছে, এটা মানে কত এক্স বার, কারণ আমরা আগেই পেলাম এই মানটা মানে কত, এখানে এক্স বার পেয়েছি আমি, তাই অ্যান্সার হবে এখানে গড়টা কিন্তু এইটাই বেরোচ্ছে, যেখানে এ নট ইকুয়ালস টু, এ নট ইকুয়ালস টু 0 কেন, কারণ এ 0 হয়ে গেলে কি সব 0 হয়ে যাবে, তাই এখানে এখানে অ্যান্সার হবে 70। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো আশা করি তোমাদের অঙ্কগুলো খুব ভালো লাগছে। তো সবাইকে বলবো প্লিজ এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দাও, অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, অবশ্যই তোমরা জানিও, এটা তোমাদের কাছে আমি এক্সপেক্ট করছি, আশা রাখছি, এবং সবাই পড়াশোনা করো মন দিয়ে, পরের আরো 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তো দেখতে থাকো 2 নম্বরের প্রশ্নগুলো। দেখো কি রয়েছে, দেখো বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক হার 60 টাকা কম হয়ে যায়, অমলবাবুর মূলধন নির্ণয় করতে বলেছে। অমলবাবুর কি নির্ণয় করতে বলেছে, মূলধন নির্ণয় করতে বলেছে। দেখো সুদের হার 4% থেকে বেড়ে এইটা হয়েছে, ওকে, বার্ষিক আয় 60 টাকা কমে যায়, মানে হচ্ছে আমাদের সরল সুদ যেহেতু বলেছে, আমি সরল সুদই বের করব, এখানে দিয়ে কি করব, তাদের আগের যে আয় ছিল আর সেকেন্ড যে আয় হয়েছে, সেকেন্ড আয় থেকে যে আগের আয় মানে কি করি, প্রথমের আয় থেকে যদি সেকেন্ড আয়টা আমি বাদ দিয়ে দিই, সুদটা বাদ দিয়ে দিই, সেটাই হবে 60 টাকা। তাহলে আমি যদি ধরে নিই যে অমল বাবুর আসল কত, পি টাকা, আমি ধরে নিচ্ছি, লিখবে তোমরা আসল কত টাকা, পি টাকা, ওকে। সরল সুদের হার যেটা আর বলে দিয়েছে কত, 4%, ঠিক। এবারে পি আর টি সময়, টি সমান কত, বার্ষিক বলেছে, তাই আমি এখানে 1 বছর ধরবো। তাহলে দেখো এইখানে আই কত হচ্ছে, তাহলে আই সমান পাবো আমি পি আর টি বাই 100, পি ইন্টু 4 ইন্টু 1 বাই 100, ঠিক আছে না, তাহলে 4p বাই 100, এই টাকাটা হচ্ছে আমাদের তার 4% সুদে বছরে কিন্তু এই টাকাটা সে আয় করে। এবারে এখন কি হয়েছে দেখো, পি টাকা তো রয়েছে, এখন কি রয়েছে, পি টাকা রয়েছে, কিন্তু এইটা কমে গেছে, সুদ কমে গেছে, তাহলে আর সমান কত হয়েছে, 3 মানে 4×3 = 12, 3 15/4%, তাহলে এটা এখন হয়ে গেছে 4×3 = 12, 3 15/4%, টি কিন্তু 1 বছর বার্ষিক বলেছে। তাহলে এখন আই কত হবে, এখন আই কত হবে, আই সমান পি আর টি বাই 100, পি আর মানে 15/4 ইন্টু টি 1 বাই 100, এটা হবে ঠিক না, তাহলে হচ্ছে কত 15p বাই 400 টাকা, 15p বাই 400 টাকা। এবারে কত কমেছে, 60 টাকা কমেছে, তাহলে শর্তানুসারে লিখবো আমরা, শর্তানুসারে কি করব, দেখো 4p বাই 100 মাইনাস 15p বাই 400 সমান নিশ্চয়ই 60 টাকা, এখান থেকে আমি পি এর মান বের করব, দিলেই আমি মূলধন পেয়ে যাব, আসল বা মূলধন। তাহলে দেখো 400 হবে আমাদের লসাগু, এটা হবে 4×4 = 16p মাইনাস 15p সমান 60, বা এখানে পি সমান কত হবে, 60 গুণিতক 400, 4×4 = 24, 3টা 0, তাহলে 24,000 টাকা হবে তার কি, মূলধন। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে একবার ব্যাক করে দেখে নিও, অবশ্যই তোমরা বুঝে যাবে। নেক্সট দেখো, জয়ন্ত, অজিত এবং কুনাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে,
বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? জয়ন্ত মানে প্রথম জন কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? আমরা এখানে অংশীদারি কারবারের ক্ষেত্রে এই অঙ্কগুলো সব থেকে সহজ অঙ্ক এবং সব থেকে সহজ অঙ্ক বলতে কি করবে, লাভের অনুপাত বের করবে তোমরা। লাভের অনুপাত বের করে সেই অনুপাতকে 15,000 টাকার যেটা তারা যে ব্যবসা শুরু করার জন্য জমা দিয়েছিল সেই অনুপাতে ভাগ করে দিবে, এই অনুপাতে এই টাকাটা ভাগ করে দিবে। দেওয়ার পরে জয়ন্তর যে টাকাটা হবে সেটা এখানে অ্যান্সার লিখবো। সবার বলে সবার লিখতাম, কিন্তু এখানে শুধু জয়ন্ত বলেছে। দেখো কেমন করছি আমি। কি বলেছে দেখো, তাহলে তাদের লাভের অনুপাত কত লিখবে, যে জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাত 800 অনুপাত 1000 অনুপাত 1200। ঠিক, কাটাকাটি করব আমরা, সরি, আচ্ছা, 2 4 8, 2 5 10, 2 6 12, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 4 অনুপাত 5 অনুপাত 6। এবারে 15,000 টাকা রয়েছে, তাহলে জয়ন্ত পাবে কত? জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তাহলে জয়ন্ত নিয়োজিত করেছিল জয়ন্ত কোনটা? প্রথম, তাই 4 বাই আনুপাতিক ভাগার কত হবে এদের? 4/6 5 11 4 15। কত টাকার উপরে ভাগ করব আমি এটাকে? 15,000 টাকার উপরে। শুধু উপরে মোট মূলধনটা লিখে দিবে, উপরে মোট মূলধন বলে। ঠিক আছে, এবারে কাটাকাটি করবো, 15 1000। তাহলে জয়ন্ত যে ইনভেস্ট করেছিল বা জয়ন্ত যে টাকাটা নিয়োজিত করেছিল সেটা হচ্ছে 4,000 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। একটু লিখে করবে তোমরা, দিলে ফুল মার্কসটা পেয়ে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যে √15 প্লাস √3, √18, 10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়? এই অঙ্কটা আমি আগের ভিডিওগুলোতে করে দিয়েছি, জাস্ট হোল স্কোয়ার করবে। তাদের মধ্যে দেখো এইটা বড় হবে, কারণ এখানে √80 হচ্ছে, 2√80 হচ্ছে, √80 যেহেতু বড় তাই এখানে এই কোশ্চেনটা এটা বড় হবে। ঠিক আছে না, তোমরা আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই পেরে যাবে। যারা ভিডিওগুলো রেগুলার দেখছো তাদের কাছে নিশ্চয়ই এখন অঙ্কগুলো খুব সহজ হচ্ছে। যদি সহজ হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাও কারা কারা আমার রেগুলার ভিডিও দেখছো। কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে, সেটাও জানাও, অবশ্যই জানাও। তাতে আমি একটু মোটিভেশন ফিল করি, যাতে তোমরা বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, না বুঝতে পারলেও কমেন্ট করে জানাও, বুঝতে পারলেও অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, a/2 b/3 c/4 2a - 3b প্লাস 4c/p হলে p এর মান কত? আচ্ছা, এইখানে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, এইটাকে কি ধরে নিবে? কে ধরে নিবে। তাহলে কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, ধরি লিখে কে নট ইকুয়ালস টু 0। এবারে যদি এটাকে কে ধরি আমি, তাহলে এইটা কে হবে, তাহলে a/2 সমান কি হবে? কে হবে, বা a সমান কি হবে? 2k হবে। ঠিক, আবার b/3 সমান কে? b/3 সমান কে, বা b সমান 3k। তাহলে c/4 সমান কে, বা c সমান 4k। ঠিক, এবারে 2a - 3b প্লাস 4c বাই p, এটাও কি হবে? কে হবে। এবারে কি করব আমি, এর পরেই হচ্ছে মেন যেটা রয়েছে, সেটা হচ্ছে এই কে এর মানগুলো আমি বসাবো, a b c এর মান বসিয়ে দিব। এর মান কত রয়েছে? 2k। তাহলে বা দিব আমি 2 × 2k মাইনাস 3 × b এর মান 3k প্লাস 4 × c এর মান 4k বাই p সমান হচ্ছে k। আমাকে p এর মান বের করতে হচ্ছে, তার উপরে হচ্ছে কত? 4k মাইনাস 9k, 4k মাইনাস 3 3 9, 9k প্লাস 16k বাই p সমান কত আসছে? k আসছে। ঠিক, বা তাহলে 16 4 20, 20 থেকে 9 গেলে হচ্ছে 11k, 11k বাই p সমান হচ্ছে k। বা তাহলে k সমান কত হবে এখানে? p সমান কত হবে? p সমান হবে k বাই
11k বাই কে, কে কেটে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 11। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি আমি? 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পি এর মান হবে এখানে 11। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সরল সাধারণ স্পর্শক মানে একই পাশে দুটো স্পর্শক হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা আমি কি করব, ইরেজ করব। দেখো কিভাবে করবো আমি অঙ্কটা। দুটো বৃত্ত দিয়ে দিয়েছি, এখানে আঁকছি আমি একটা বৃত্ত, এখানে ছোট একটা, কারণ 3 সেন্টিমিটার বলেছে, একটা 5 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। এবারে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা কেন্দ্র, এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার, ঠিক আছে। এদের সাধারণ স্পর্শ একটা টানবো, বলছে এইখান থেকে এর দূরত্ব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা কেন্দ্র। আচ্ছা, এইটা কত সেন্টিমিটার? আমি যদি নাম দিয়ে দিই এ, এটা ও দিলাম, পি দিলাম, এটাকে বি দিলাম, ঠিক আছে। ও এ কত বলে দিয়েছে? ও এ 8 সেন্টিমিটার, বড়টা ধরেছি 8 সেন্টিমিটার। পিবি 3 সেন্টিমিটার, ইয়েস অর নো? আচ্ছা, এবারে তোমাদের একটা অঙ্কন করতে হবে এখানে। কি অঙ্কন করবে দেখো, অঙ্কনটা করবে এই যে ওপি এর সমান, এটা তো এর সঙ্গে কত হবে? লম্ব হবে, 90 ডিগ্রি হবে। এটাও কি হবে? 90 ডিগ্রি হবে, কারণ স্পর্শকের উপর কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। ওকে, তাহলে এটা 90, এটাও 90। তার মানে এই ওপি এবং পিবি, ওপি সমান্তরাল কি হবে? পিবি, ঠিক। এই দুটো কি হবে? সমান্তরাল হবে। আমি কি করব, ওপি এর সমান্তরাল করে বি থেকে একটা সরল রেখা অঙ্কন করব, যেটাকে ধরো এন বিন্দুতে কি করছে? ছেদ করছে কাকে? ওপি কে, ঠিক আছে। তার মানে দেখো এন ও পি বি, এটা কি হলো? একটি সামান্তরিক। কারণ কি পিবি কেন সামান্তরিক হবে? কারণ দেখো ওপির সঙ্গে ওপি, ওপি, ওপির সঙ্গে পিবি আমি কি করলাম? সমান্তরাল করে টেনেছি। আরেকটা কি হবে? এনওর সঙ্গে কি সমান্তরাল হবে? পিবি সমান্তরাল হবে, বা বিপি লিখতে পারিনি কেন? কারণ পরস্পরে কি লম্ব রয়েছে, তাই অবশ্যই এই দুটো কি হবে? সমান্তরাল। তাহলে এটা সামান্তরিক। তাহলে এন বি এর দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই এটা 13 সেন্টিমিটারের সঙ্গে সমান হবে, 13 সেন্টিমিটার, ঠিক। এবারে দেখো এখানে এ এন বি, এ এন বি, এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ বেরোলো? সমকোণী ত্রিভুজ, ঠিক না ভুল? এটা একটা কি ত্রিভুজ বেরোলো? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যদি সমকোণ হয়, তাহলে এন বিটা কি? অতিভুজ হবে। আর এ বিটা কি হবে? তার ভূমি। আর এটা কি হবে? লম্ব হবে। তাহলে এ বি এর দৈর্ঘ্য আমাকে যদি বের করতে বলে, রুট ওভার কি? অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কত? এটা 13 সেন্টিমিটার ধরেছি আমি। তাহলে 13 স্কোয়ার মাইনাস কি করব আমি? আচ্ছা, এ এন, এ এন এর মান কত? তাহলে এইটা যদি আমার 3 সেন্টিমিটার হয়, এটা পুরোটা যদি আমার 8 সেন্টিমিটার হয়, তাহলে এইটা কত হবে? 8 - 3 মানে অবশ্যই 5 সেন্টিমিটার হবে, ঠিক না? তাহলে এখানে অবশ্যই কত? 5 স্কোয়ার মানে রুট ওভার 169 মাইনাস 25 সমান রুট ওভার 144, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তো উপরে অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? 12 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ডিসি বাহুকে বর্ধিত করা পি বিন্দুতে, এডি এবং বিসি বাহুকে বর্ধিত করা কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এডিসি 85 ডিগ্রি, বিপিসি 40 ডিগ্রি হলে বিএডি আরো একটা কিসের মান কত হবে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো প্রথমে কি করব আমি, এটাকে দুটো, কিন্তু আমাকে কি বলেছে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করব, ভেতরে একটা চতুর্ভুজ আঁকবো। এবারে এটা কেমন বলেছে? তো এ বি ডি সি বাহুকে বর্ধিত করলে, তাহলে আমি যদি এটাকে এ বি আর এটাকে ধরো আমি ডিসি করি, তাহলে এটা পি বিন্দুতে ছেদ করেছে। এ বি সি ডি, আবার এ বি কে বাড়িয়েছে, আবার বিসি কে বাড়িয়েছে,
দিয়ে এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো এডি এবং বিসি বাহুকে বাড়িয়েছে, যেটা কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এডিসি 85 ডিগ্রি, এডিসি এটা হচ্ছে 85 ডিগ্রি, বিপিসি 40 ডিগ্রি, বিপিসি এটা বলে দিয়েছে আমাদের 40 ডিগ্রি। আচ্ছা এটা যদি 85 হয়, এটা যদি, আচ্ছা বিএডি এর মান মানে এইটা বের করব, প্রথমে এটা বের করি, তারপর ওই দিকে কি রয়েছে সেটা দেখবো। আচ্ছা এটা একটা দেখো এডিপি একটা ত্রিভুজ, যদি এডিপি ত্রিভুজ হয়, এটা 40 এটা 85, এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ঠিক। তার মানে কত বেরোবে 180 ডিগ্রি মাইনাস 8 4 12 125 ডিগ্রি, মানে হচ্ছে তোমার 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার আমি কিন্তু পেয়ে গেলাম, যেটা কত বেরোলো, এটা 55 ডিগ্রি। এবারে আরেকটা কি চেয়েছে আমাকে, বলেছে এখানে দেখো সি কিউ ডি এর মান, সি কিউ ডি। ওকে, তাহলে সি কিউ ডি দেখি আমি কোথায় রয়েছে, এখানে সি কিউ ডি এই মানটা চেয়েছে। ওকে, তাহলে এটা 85 এটা 55। আচ্ছা এটা 85 হলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা 85 হলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 85 মানে কত 75 ডিগ্রি। ইয়েস অর নো? আর না 75 নয়, সরি 95 ডিগ্রি, হ্যাঁ দিলে 180 হবে। ঠিক আছে, এবারে দেখো 55 95, তাহলে এইটা কত হবে এ কিউ বি, এই যে ত্রিভুজটা আমি পেয়েছি এ কিউ বি, এই ত্রিভুজে 55 95, তাহলে এইটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 95 প্লাস 55 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে 180 মাইনাস 9 5 14, 150 ডিগ্রি হচ্ছে, তাই না? এখানে অ্যান্সার কিন্তু হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে সি কিউ ডি এই যে মানটা বেরোলো, এই মানটা সি কিউ ডি, ওকে এইটা, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি বেরোলো। আর একটা যেটা পেয়েছি আমি, এইটা চেয়েছিল বি এ ডি, বি এ ডি, এটা বেরোলো কত আমাদের 55 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের কি দিব, হোমওয়ার্ক দিব। তোমরা সদৃশ্য ত্রিভুজ পড়েছো, একটু কঠিন রয়েছে, তোমাদের হোমওয়ার্ক দিব আমি পরের ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু আজকে যেমন শুরু করেছি, নেক্সট ভিডিওতে করে দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে আমি অঙ্কটা প্রথমে করে তারপরে নেক্সট তোমাদের ডিস্ট্রিক্ট স্টার্ট করব। ওকে, দেখো 8 দাগের প্রশ্ন কি বলে, একটু চেষ্টা করো, বুদ্ধি খাটিয়ে করো, ঠিক আছে? তো অবশ্যই পারবে তোমরা। একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষ সংখ্যা z, কর্ণের সংখ্যা p। এবারে বলছে এটার মান কত। তাহলে আয়তঘনের তল সংখ্যা কত হয়, আয়তঘনের তল সংখ্যা 6, তাহলে x সমান 6টি, ধার সংখ্যা y কত হয় 12টি ধার থাকে, আর কর্ণের সংখ্যা p কতগুলো থাকে 4টি কর্ণ থাকে। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। ওকে, কত হবে x মাইনাস ওয়াই, জেড কোথায়, জেড শীর্ষবিন্দু সংখ্যা বলেছে। আচ্ছা জেড এর মান কত, শীর্ষবিন্দু 8টি রয়েছে, উপরে 4টা নিচে 4টা, ঠিক আছে। এবারে দেখো x এর মান 6 মাইনাস ওয়াই 12 প্লাস জেড মানে 8 প্লাস পি মানে হচ্ছে 4, মানে 6 মাইনাস 12 প্লাস 12 কেটে দাও, তাহলে অ্যান্সার হবে কত, এর মান 6। ওকে, খুব সহজ ছিল। নেক্সট দেখো আইএক্স বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আয়তন সমান হলে ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে? একবার তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে অঙ্কটা দেখে নাও আমার সঙ্গে। ওকে, ভিডিওটা পজ করে একবার ট্রাই করো নিজের। দেখো নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, তাহলে আমি শঙ্কু লিখছি, লম্ববৃত্তের শঙ্কু, আর একটা কি আছে গোলক রয়েছে, নিরেট গোলক রয়েছে, ঠিক আছে। আচ্ছা দুজনে কি বলেছে, আমার ব্যাসার্ধ কিন্তু আর বলে দিয়েছে। ওকে, কিন্তু উচ্চতা আমি তো জানি না, ঠিক আছে। ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বলেছে অ্যাকচুয়ালি, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা। আচ্ছা ঠিক আছে,
এর যদি আমি কি ধরি, শঙ্কুর উচ্চতা আমি কি ধরলাম, এইচ ধরলাম, গোলকের তো উচ্চতা নেই, তার মানে এর যে আয়তন কত হবে আমার, শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তন কি হবে আমার, এর আয়তন হবে, এর আয়তন কি হবে 4/3 পাই আর কিউ। বলে দিয়েছে দেখো এই দুটো কিন্তু আমাদের সমান বলে দিয়েছে, তো আমরা এখান থেকে আমি কি বের করব, দেখো পাই কেটে যাবে, আর কেটে যাবে, মানে এখানে আর পড়ে আর স্কোয়ার কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এইচ সমান 4r। ঠিক আছে না, ব্যাসের দৈর্ঘ্য মানে 2r। আচ্ছা, 4r সমান এইচ লিখতে পারি, আগে এটাকে নিয়ে আসবো আমি ব্যাসের দৈর্ঘ্য গোলকে, তাহলে 2r/h সমান কত হবে 1/2। কেন আমি 2r নিয়েছি, 4 ছিল 2 নিচে নামিয়ে নিয়েছি, কেন, কারণ ব্যাস মানে তো 2r। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি না 2r অনুপাত h সমান হচ্ছে 1/1/2, মানে হচ্ছে ব্যাস আর এখানে উচ্চতা, এদের অনুপাত কত হচ্ছে 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1:2 হচ্ছে অ্যান্সার, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো আমরা করব। নেক্সট প্রশ্নটা খুব ভালো অঙ্ক দিয়েছে, তোমরা যদি না জানো তাহলে কিন্তু পারবে না। দেখো বলেছে যে থিটা 90 থেকে 0 থেকে 90 এর মধ্যে থাকবে, এটা দিয়ে দিছে সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে, এটা তোমাদের আমি করে দিব। 9 tan নতুন অঙ্ক দিয়েছে প্লাস 4 cot স্কয়ার থিটা। আচ্ছা, 9 tan স্কয়ার থিটা কিভাবে লিখতে পারি, 3 tan থিটা এর হোল স্কয়ার 2 cot থিটা এর হোল স্কয়ার। এবারে তোমাদের একটা সূত্র বলছি আমি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল, দেখো a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। আর একটা কি ছিল, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আমি এই সূত্রটা নেব কারণ সর্বনিম্ন মান বলেছে, তাই 3 tan থিটা প্লাস মাইনাস 2 cot থিটা প্লাস 2ab। 2a মানে হচ্ছে 3 tan থিটা আর b মানে হচ্ছে 2 cot থিটা। ঠিক আছে, বোঝা গেছে, এর হোল স্কয়ার কিন্তু। এবারে দেখো এখানে এই যে মানটা না, এই মানটা কিন্তু দেখো গ্রেটার দেন 0, তার মানে এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে পারে। এবারে এইটা যেহেতু 0 থেকে বড়, তার মানে 0 থেকে ছোট হবে না। কিন্তু এবারে দেখো আমি কি লিখছি এখানে, এর মানটা কত, তাহলে এটাকে যদি আমি 0 লিখি, সব থেকে নিম্ন মান কত 0, এর থেকে ছোট হবে না, কিন্তু এর সর্বনিম্ন মান হচ্ছে 0। কিন্তু এইটা অ্যান্সার কত হবে এখানে, 3 2 6 6 2 12 tan থিটা ইন্টু cot থিটা। tan থিটা ইন্টু cot থিটার মান কত 1, তাহলে 0 প্লাস 12 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 12। তাহলে সর্বনিম্ন মানটা হচ্ছে কত, সমান 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক না। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি এই অঙ্কটা, হোল স্কোয়ার কখন, হোল স্কোয়ারের মান তো কখনো নেগেটিভ হতে পারে না, মানে ঋণাত্মক হতে পারে না। তোমাকে যদি বলি এ স্কোয়ার, এ স্কোয়ার কখনো ঋণাত্মক হবে, ঋণাত্মক থাকলেও স্কোয়ার যেহেতু আছে সে ধনাত্মক নিয়ে নিবে, তাই হয় 0 হবে, 0 থেকে বড় হবে। আমি সর্বনিম্ন যেহেতু বলেছি তাই 0 ধরবো। তাহলে 0 যদি ধরতে পারি, তাহলে এদিকেরটা আমি গুণ করবো, 3 2 6 2 12, এটা তো একটা শুধু নাম্বার আসছে কারণ এটা তো 1, তাহলে 12 থেকে নিশ্চয়ই ছোট হবে না। তাহলে 0 প্লাস 12 মানে 12 থেকে নিশ্চয়ই ছোট হবে না, 12 থেকে বড় হবে। তাই যেহেতু 12টাই হচ্ছে শুরু, তাই এটাই হবে কি আমাদের সর্বনিম্ন মান। তাহলে অ্যান্সার হবে কত 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো প্রমাণ করো যে 1 ডিগ্রি লেস দেন পাই রেডিয়ান। আচ্ছা, 1 ডিগ্রি লেস দেন পাই রেডিয়ান কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে দেখো মান বলে দিয়েছি, তোমরা একটু এটাকে ট্রাই করবে আগের ভিডিওতে। এই অঙ্কটা কিন্তু আগের ভিডিওতে করেছি, যেটা তোমাদের 27 উত্তর হবে। কোনটাকে ধরে বলেছিলাম আমি, এটাকে তোমরা এ ধরবে, এটাকে এইচ ধরবে, সূত্রে বসাবে কি এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, জাস্ট মানটা বসিয়ে দাও, এখানে অ্যান্সার চলে আসবে 27। আগের ইয়েতে আমি ডিস্ট্রিক্টে ছিল মনে হচ্ছে, সেখানে করিয়েছি, অনেকগুলো ডিস্ট্রিক্টে এসছে এই কোশ্চেনটা কিন্তু, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য কিন্তু। তো দেখো আর কিন্তু কোশ্চেন নেই তোমাদের, হাওড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ 10 নম্বর ডিস্ট্রিক্ট আমি কমপ্লিট করে দিলাম।
অর্থাৎ 10টা আমার ভিডিও কমপ্লিট হয়ে গেল। দেখো আর বেশি, এই মাসেই হয়তো আমি পুরো এবিটিএ টেস্ট পেপার কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর 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 10টা 12টা রয়েছে, হয়তো পরের মাসের 1-2 তারিখ পর্যন্ত লাগবে। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এখনো সময় রয়েছে। একটু যদি এইভাবে ডিটেল তোমরা পড়ে যাও, তাহলে কিন্তু আমি বলবো যে তোমাদের কোনো প্রবলেম হবে না শর্ট প্রশ্নে। লং প্রশ্ন তোমাদের আমি সাজেশন দিব বলেছি, অবশ্যই আসবে, সাজেশন তৈরি করছি। তো সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, তাতে কিন্তু তোমাদের অনেকটা ভালো নাম্বার আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। এটা তোমাদের কাছ থেকে আমি কিন্তু খুব আশা করছি, তাতে নিজে মোটিভেশন পাবো। কেমন লাগছে তোমরা বলো, খারাপ লাগলেও বলো, কেমন ভালো লাগলেও বলো। তো তাতে কোনো প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু 11 নম্বর ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।